সায়েন্টিস্টদের গোপন বিদ্যা বা অকাল্ট চর্চার ব্যাপারে সিক্রেট রিভিলডে আমি আগেও আলোচনা করেছি, যাদের মধ্যে ছিল আইনস্টাইন, নিউটন, নিকোলা টেসলা এবং সর্বশেষ মিশিও কাকু। আজকে আরও কিছু নতুন নামের সাথে আপনারা পরিচিত হবেন, আমাদের আধুনিক বিজ্ঞানে যাদের অবদান তো রয়েছে, পাশাপাশি অতিপ্রাকৃতিক জগতের সঙ্গে ওনাদের সম্পর্ক ছিল। আজকের যুগে বিষয়টা শুনতে কতটা অদ্ভুত মনে হয়, তাই না? একজন মানুষ বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক জগতের ব্যাপারে কিভাবে এক্সপার্ট হয়, বিষয়টি ভাবলেই আমাদের কাছে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। আমাদের লিস্টের প্রথম ব্যক্তি হচ্ছেন প্যারাসেলসাস। নাম শুনে হয়তো মনে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া বা জার্মসের নাম নিয়েছি, তবে না, তিনি একজন সুইস বিজ্ঞানী ছিলেন। তিনি একজন ডাক্তার, অ্যালকেমিস্ট এবং ফিলসফার ছিলেন। 16th সেঞ্চুরিতে মেডিসিন নিয়ে তিনি নতুন একটি ধারণা আবিষ্কার করেছিলেন, যার কারণে তাকে ফাদার অফ টক্সিকোলজি বলা হয়। যে কোনো পদার্থ কোনো মানুষের উপর প্রয়োগ করা হলে সেটির পরিমাণ নির্ধারণ করে তা দ্বারা মানুষের উপকার হবে নাকি ক্ষতি হবে। লিটল বিট অফ পয়জন, অল্প পরিমাণে বিষও মানুষের জন্য উপকারী হতে পারে, যখন কিনা অতিরিক্ত পানি বা অক্সিজেন মানুষের জন্য ক্ষতিকারকও হতে পারে। তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে ব্যাখ্যা করেছিলেন, মানুষের শরীরে ব্যাধির জন্ম নেয়া, মানুষ অসুস্থ হয়ে পড়ার পেছনে শুধুমাত্র ফিজিক্যাল, জাগতিক, দুনিয়াবী কারণ থাকে না, আধ্যাত্মিক রিজনও থাকে। তিনি লিটারেলি পৃথিবীর ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে আধ্যাত্মিক জগতের যে খারাপ সত্তা, ডিমনিক এন্টিটির সঙ্গে জুড়ে দিয়েছিলেন। 4টি এলিমেন্টে তিনি সেগুলোকে ভাগও করেছিলেন। ওনার মতে পৃথিবীতে বা আর্থে বাস করে কিছু বেটে টাইপের ডিমনিক ক্রিচার, পানিতে বসবাস করে জলপরি, আগুনে ফ্লেম লিজার্ড নামে ডিমন বসবাস করে, এবং আকাশে বা এয়ারে 2 ডানা বিশিষ্ট এঞ্জেল। মানে আমাদের মৌলিক যে 4টি পদার্থ রয়েছে সেগুলোকে তিনি স্পিরিচুয়ালি ব্যাখ্যা করেছিলেন এভাবে। তিনি বিশ্বাস করতেন তেলিসমানে। তেলিসমান সেই অবজেক্ট, সেই বিষয়টিকে বলা হয় যার সাথে স্পিরিচুয়ালিটি বা ম্যাজিক সংযুক্ত থাকে। বাংলা ভাষায় আমাদের দেশে যেটিকে আমরা তাবিজ বলি, তিনি বিশ্বাস করতেন তাবিজের মাধ্যমে কিওর বা শিফা সম্ভব, সেই 4টি এলিমেন্টের ক্রিচারগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য। চিন্তা করে দেখুন, যিনি তাবিজ কবজে বিশ্বাস করতেন তিনি আজকের মডার্ন ফাদার অফ মেডিসিন বা টক্সিকোলজি। তিনি নিজের পেশেন্টের জন্য কেবল মেডিসিনই তৈরি করতেন না, তিনি তাবিজ তৈরি করে দিতেন তার পেশেন্টদের জন্য। এই ধরনের চিকিৎসা বিদ্যা নিয়ে তিনি এতটা মত্ত হয়ে পড়েছিলেন যে তখনকার সময়ে যারা বিখ্যাত ছিলেন মেডিসিন সায়েন্সের দিকে, ইবনে সিনা বা গ্যালেন, তাদের বই তিনি প্রকাশ্যে পুড়িয়েছেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা পুরনো দিনের মেডিসিনের ধারণা নিয়েই পড়ে আছো, আমার কাছেই প্রকৃত চিকিৎসা বিজ্ঞান রয়েছে এবং আমি তোমাদেরকে তার প্রমাণও দিয়ে দেব। এগুলো বলে তিনি মানুষের সামনে এমনকি ম্যাজিক ট্রিক দেখাতেন মানুষকে তার থিওরিতে বিশ্বাস করাতে। মানুষ তাকে ডাক্তারের পাশাপাশি ম্যাজিশিয়ান হিসেবেও চিনত। তিনি মেডিসিনের পাশাপাশি জাদুবিদ্যা এবং মানুষের ওপর পড়া অ্যাস্ট্রোলজির থিওরি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমাজে। দ্বিতীয়ত যে ব্যক্তির কথা বলতে হচ্ছে তার নাম হলো জন ডি। 1527 খ্রিস্টাব্দে তার জন্ম। তিনি কুইন এলিজাবেথ প্রথমের রয়্যাল অ্যাডভাইজার ছিলেন, পাশাপাশি একজন অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, ম্যাথমেটিশিয়ান এবং অকাল্ট চর্চাও করেছেন। দিনের বেলা রানীর একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করলেও রাতের বেলায় তিনি অকাল্টিজম, কালো জাদু নিয়ে মত্ত থাকতেন। কালো জাদু নিয়ে আমাদের সমাজের মধ্যে যে ধারণা রয়েছে, জন ডি এর দৃষ্টিভঙ্গি ছিল তা থেকে সম্পূর্ণ আলাদা। যেমন তিনি সায়েন্স বা বিজ্ঞানকে সৃষ্টিকর্তা প্রদত্ত হোলি ম্যাজিক বলতেন। বিষয়টিকে তিনি অশুভ হিসেবে নিয়ে উইচক্রাফটের সঙ্গে যুক্ত করতেন না। তিনি যেমনিভাবে নক্ষত্র নিয়ে গবেষণা করতেন, তেমনি ইনকিয়ান ম্যাজিক নিয়েও চর্চা করেছেন। ইনকিয়ান ম্যাজিক যে ব্যাপারে বলতে গেলে প্রথমেই জন ডি এবং এডওয়ার্ড কেলির কথা চলে আসে। তারা দুজন নতুন নতুন সিম্বলিক ল্যাঙ্গুয়েজ উদ্ঘাটন করে, বিশেষ কিছু অ্যালফাবেট, এবং সেগুলোর সাহায্যে জন ডি একটি মাধ্যম তৈরি করতেন এঞ্জেলদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। এডওয়ার্ড কেলি ওই ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বুঝত, যেটা জন ডি বুঝত না। সে কারণে এডওয়ার্ডকে একজন ট্রান্সলেটরও বলা হয়। মানুষ বিশ্বাস করত এডওয়ার্ড একজন পথভ্রষ্ট ছিল এবং সে জন ডি কে বোকা বানিয়েছে, যেগুলো বোকার মতো জন ডি খুব সহজেই বিশ্বাস করে নেয়। আপনি অনলাইনে লিটারেলি একটি বই খুঁজে পাবেন, দ্য কলস অফ ইনক বাই জন ডি অ্যান্ড এডওয়ার্ড কেলি। সে এগুলো বইতে লিপিবদ্ধ কেন করেছিল? কারণ সে বিশ্বাস করেছিল সে এঞ্জেলসদের থেকে ইনফরমেশন কালেক্ট করছে। কিন্তু সমাজের চোখে এই দুজন ব্ল্যাক ম্যাজিশিয়ান হিসেবেই পরিচিত ছিলেন। তখন থেকে এটা তার অন্যতম বড় একটা পরিচয় ছিল। তবে আজকের যুগে তাকে আমরা নেভিগেশন অ্যান্ড সায়েন্সের অগ্রদূত হিসেবে চিনি। ডি এবং কেলির এই জুটি জাদুবিদ্যা নিয়ে এত দূর এগিয়ে যায় যে কেলি একদিন দাবি করে বসে দুজন এঞ্জেল তাদেরকে বলেছে
তাদের মধ্যে নিজেদের স্ত্রীদের এক্সচেঞ্জ করা উচিত। আমাদের মডার্ন যুগে আমরা দেখি ওয়াইফ এক্সচেঞ্জের বিষয়টি, এবং ডি এই ব্যাপারে আর্গিউ করার পর একটা সময় কনভিন্সও হয়ে গিয়েছিল। আপনি হয়তো বুঝতে পারছেন এঞ্জেলের নামে কারা আসলে তাদেরকে অর্ডার করছিল। ফেরেশতারা আল্লাহ তাআলার কোনো নিয়ম ভঙ্গ করতে পারে না, তাদের স্বাধীন চিন্তা ভাবনা নেই, এবং মানুষকে এ ধরনের উপদেশ দেয়া তো সম্ভবই না। অনেকেই বিশ্বাস করত এটি কেলির একটি চাল ছিল এবং তার মনের গোপন নোংরা আকাঙ্ক্ষা, যেটা সে এঞ্জেলের নাম দিয়ে পূরণ করতে চেয়েছে, তাও আবার এমন একজন মানুষের মাধ্যমে যে ব্যক্তি অকাল্টিজমে অন্ধ হয়ে গিয়েছিল। ভেবে দেখুন সায়েন্টিস্টদেরকে আমরা কতটা বুদ্ধিমান মনে করি, কিন্তু তখনকার বিজ্ঞানীদের আইকিউ লেভেল কোথায় ছিল। তৃতীয়ত আমরা কথা বলবো জর্ডানো ব্রুনো সম্পর্কে, যিনি একজন ইতালিয়ান ফিলোসফার এবং পয়েট ছিলেন। তিনি ফিলোসফি ও সায়েন্সে এগিয়েছিলেন ঠিকই, কিন্তু এমন একটা রেবেলিয়াস চরিত্র নিজের মধ্যে তৈরি করে ফেলেছিলেন যা ওনার পতনের কারণ হয়েছিল। 1548-এ ইটালির রোমে ওনার জন্ম। কোপার্নিকাসের মৃত্যু এবং গ্যালিলিওর জন্মের ঠিক মাঝামাঝি সময় তিনি জন্মেছিলেন। কোপার্নিকাসের রেখে যাওয়া থিওরি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, একথার সঙ্গে তিনি নিজের মন্তব্য যুক্ত করেছিলেন যে সূর্য হচ্ছে একটি স্টার। এরকম আরও অসংখ্য স্টার আমাদের ইউনিভার্সে রয়েছে এবং এই ইউনিভার্সে এলিয়েন থাকাও সম্ভব। ব্রুনো হয়তো অ্যাস্ট্রোনমির চর্চা করতে গিয়ে অ্যাস্ট্রোলজিতেও ঢুকে পড়েছিলেন। তিনি হারমেটিসিজম, এনশিয়েন্ট ম্যাজিকের ব্যাপারে আগ্রহী ছিলেন। অ্যালকেমি বিদ্যা, যেটি ম্যাজিশিয়ানদের মধ্যে কমন, তাতেও তিনি ইন্টারেস্টেড ছিলেন। তিনি মানুষদেরকে শেখাচ্ছিলেন মানুষের চিন্তাভাবনাকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে কসমোলজিক্যাল ডিভাইন পাওয়ার তাকে সে বিষয়ে সাহায্য করবে। কথাটা শুনতে ল অফ অ্যাট্রাকশনের মতো শোনাচ্ছে, রাইট? তবে তিনি জীবনের সবচেয়ে বড় ভুল যে কাজটি করেছিলেন, ইতালির মতো একটি খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষদের শহরে বসে চার্চের বিরুদ্ধে কথা বলা, চার্চকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করা। তিনি বলেছিলেন সৃষ্টিকর্তা সব জায়গায় মজুদ রয়েছে, তাই তোমাদের চার্চের অথবা পাদ্রির কোনো প্রয়োজন নেই। তার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য একজন ব্যক্তি নিজের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিতে পারে যে সেই ব্যক্তি ইউনিভার্সে ছড়িয়ে থাকা শক্তিগুলোর সঙ্গে নিজের চিন্তার মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারে। বিষয়টি কোনো নর্মাল মেডিটেশনের মতো নয়। ডিভাইন ফোর্সের সঙ্গে সাইন সিম্বলসের মাধ্যমে নিজের চিন্তাকে টিউনিং করানো, একটি মেন্টাল ইউনিভার্স তৈরি করা। আমাদের ইউনিভার্সে থাকা সৃষ্টিকর্তার তৈরি করা বিষয়গুলো নিজের মেমোরির মধ্যে, ব্রেনের মধ্যে স্থাপন করার টেকনিকের কথা বলে গিয়েছেন ব্রুনো। মানুষদেরকে এই টেকনিক শেখানোর মাধ্যমে ব্রুনো তাদেরকে ভিন্ন একটা সত্তায় পরিণত করতে যাচ্ছিল, যেটা যীশু খ্রিস্টের একজন সাধারণ অনুসারীর ব্যক্তিত্ব থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যাবে। চার্চ তার এই ব্যতিক্রমী আইডিওলজি এবং পথ নির্দেশনা একদমই পছন্দ করছিল না। অপরদিকে ব্রুনো ছিলেন একজন নাছোড়বান্দা, তাই অবশেষে চার্চ কমিউনিটি যেটা করে, ব্রুনোকে বন্দি করে জীবন্ত পুড়িয়ে নিহত করে। ব্রুনো শেষ মুহূর্তে বলেছিলেন, তোমরা আমাকে ঠিক ততটা ভয় পাও যতটা আমি আগুনকেও পাই না। কিন্তু ব্রুনোর রেখে যাওয়া সূত্রগুলো আজকের মডার্ন সায়েন্স এবং অ্যাস্ট্রোনমির জন্য খুব রেভলিউশনারি ছিল। মাল্টিপল স্টার্স, ইউনিভার্স, গ্যালাক্সি, এই ধারণাগুলো ব্রুনোই দিয়ে গিয়েছিলেন। 16th সেঞ্চুরিতে জন্মগ্রহণ করা ইংল্যান্ডের আইজ্যাক নিউটনের সম্পর্কে আগে হয়তো খানিকটা ধারণা দিয়েছি। ইউনিভার্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোর্সের ব্যাপারে ব্যাখ্যা করার জন্য তিনি বিশ্ববিখ্যাত, কিন্তু তিনি যে শুধু ফিজিক্সের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন তেমনটা নয়। তিনি অ্যালকেমি বিদ্যা, মিস্টিক্যাল এলিমেন্টসের বিষয়ের সাথে গভীরভাবে জড়িয়েছিলেন। ওনার লেখা ফর্মুলাগুলোর দিকে তাকালে ক্ষণিকের জন্য মনে হয় এটা বৈজ্ঞানিকের থেকেও বেশি অকাল্ট কোনো কিছু, এবং অকাল্ট সিম্বল দৃশ্যমান দেখা যায়, কিভাবে কোন কেমিক্যাল কোনটির সাথে মিক্স করতে হবে এবং মন্ত্র পড়তে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আমরা যেমন এখন খুব বেশি বস্তুভিত্তিক, ম্যাটেরিয়ালিস্টিক, তখনকার বেশিরভাগ বিজ্ঞানী ইনক্লুডিং আইজ্যাক নিউটন স্পিরিচুয়ালিটিকে পরিত্যাগ করে বিজ্ঞান চর্চা তিনারা করতে পারতেন না, শুধু ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা নিয়ে। তিনি পরশ পাথর, যেটা লোহাতে ছুঁয়ে দিলে সোনা হয়ে যায়, এই জিনিসটা খোঁজার পেছনে জীবনের বেশিরভাগ সময়টা ব্যয় করেছেন। কিভাবে ডিমন বা এঞ্জেলের সঙ্গে কমিউনিকেশন করতে হয়, সামন করতে হয়, নিজের ব্যক্তিগত কাজে তাদেরকে ব্যবহার কিভাবে করা যায়, সে ব্যাপারেও তিনি বলেছেন। ভেবে দেখুন আজকে আমরা নিউটনকে কি হিসেবে চিনি এবং তার পুরো চেহারাটা আসলে দেখতে কেমন। বেশিরভাগটাই আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে। আইনস্টাইন, নিউটন, এদের চরিত্রের ছোট্ট একটি অংশ, একটিমাত্র দিক আমাদেরকে শুধু দেখানো হয়, আর বাকিগুলো এড়িয়ে যাওয়া হয়, সেগুলো গুরুত্ব দেওয়া হয় না। নিউটন একজন বিশ্বাসী ছিলেন, তথাকথিত খ্রিস্টান বিলিফে নয় অবশ্য, তবে একজন সৃষ্টিকর্তায় তিনি বিশ্বাস করতেন। এই পুরো ইউনিভার্স বা পৃথিবী সৃষ্টিকর্তা খুব ইউনিকভাবে তৈরি করেছেন এবং এই ইউনিভার্সের পাওয়ার
অকাল্ট বিদ্যা এবং অ্যালকেমির সাহায্যে হাসিল করা যেতে পারে, নিজের ফায়দায় কাজে লাগানো যেতে পারে, এমনটা তিনি বিশ্বাস করতেন। এই ঘটনাগুলো দেখলে আমাদের মাথায় এক ধরনের থট কাজ করে যে বিজ্ঞান কি কেবলমাত্র ল্যাবরেটরি, কেমিক্যালস, মেশিনারির মধ্যেই সীমাবদ্ধ, যেমনটা এখন আমাদেরকে দেখানো হয় বা এখন আমরা যেভাবে চর্চা করছি, নাকি এর সাথে স্পিরিচুয়ালিটি বা ম্যাজিক ওতপ্রোতভাবে জড়িত, যেই বিজ্ঞানটা আমাদের কাছে পৌঁছানো হয়েছে বা আমাদেরকে শেখানো হচ্ছে। এটা প্রকৃত বিজ্ঞানের পূর্ণ রূপ নয়, গোপনে হয়তো একটা শ্রেণীর মানুষ এটা সম্পূর্ণরূপে এখনও ব্যবহার করছে বা চর্চা করছে, যাদেরকে আমরা সিক্রেট সোসাইটির সদস্য হিসেবে চিনি। যদি অকাল্টিজম বা ম্যাজিকের এই পার্ট বিশেষ করে আমাদের কাছ থেকে আড়াল করা হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে বা ধারণা করে নিতে হবে এটাই হয়তো বিজ্ঞানের অ্যাডভান্স লেভেল।